আদিত্য মাত্রই অফিসের কেবিনে এসে বসেছে। একটু পরেই কেউ নক করল। আদিত্য টেবিলের ফাইল হাতে নিয়ে দেখতে দেখতে বলল, কামিন। আদিত্যের পিএ নিশা দরজা ঠেলে ভিতরে ঢুকল। পরনে একটা টাইট জিন্স আর হোয়াইট শার্ট। শার্টের উপরে দুটো বোতাম খুলে দিয়েছে যাতে বুকের ভাঁজটা দেখা যায়। মুখের ওপর মনে হয় দুনিয়ায় যত মেকআপ আছে সবই ঢেলে দিয়েছে। আর সে মনে মনে পণ করে এসেছে যে করে হোক আজ আদিত্যের অ্যাটেনশন পেয়েই ছাড়বে। ঠোঁট দুটো প্রসারিত করে আদিত্যের কাছে যেয়ে বলে, গুড মর্নিং স্যার, আপনার কিছু লাগবে? কফির জন্য বলবো? আদিত্য এখনও ফাইলের দিকেই তাকিয়ে আছে। উপরে না তাকিয়ে বলল, নাথিং। মিটিংয়ের জন্য সব রেডি? নিশা একটু হতাশ হলো। এত সেজেগুজে এসেছে তার জন্য, অথচ একটু চেয়েও দেখল না। তবুও নিশা মুচকি হেসে বলল, ইয়েস স্যার, সব রেডি। এই যে ফাইল, আপনি একটু দেখে নিন। নিশা হাতের ফাইল নিয়ে আদিত্যের একদম কাছে এসে টেবিলের উপর ঝুঁকে ফাইল দেখাতে লাগলো। ফাইল দেখানোর বাহানায় নিজের বডি মুভমেন্ট দেখানোর চেষ্টা করছে। আদিত্য চরম বিরক্ত হচ্ছে নিশার ওপর। মেয়েটাকে তার একদমই পছন্দ না। শুধুমাত্র ম্যানেজার আঙ্কেলের মেয়ে দেখে কিছু বলে না, না হলে কবেই জব থেকে বাদ দিয়ে দিত। ম্যানেজার রফিক আদিত্যের বাবার অনেক পুরনো আর বিশ্বস্ত কর্মচারী। আদিত্য গম্ভীর কণ্ঠে নিশাকে বলল, ফাইল রেখে যান, আমি দেখে নিব। আর হ্যাঁ, এটা একটা অফিস, কোনো মডেলিংয়ের জায়গা না। তাই এখানে এই ড্রেস আপে আর কখনো যেন না দেখি। কথাটা মনে রাখবেন। আমি কিন্তু এক কথা দুবার রিপিট করি না। এখন যান। বেচারি নিশার মুখটা ফাটা বেলুনের মতো হয়ে গেল। কি ভেবে এসেছিল আর কি হয়ে গেল। মন খারাপ করে বেরিয়ে গেল নিশা। এসে গেছেন নবাবজাদি? বাসায় আসার সময় হলো আপনার? কি দরকার ছিল আসার? বাইরেই থেকে যেতেন, ফুর্তি করে বেড়াতেন। বাসায় তো খেটে মরার জন্য আমি আছি, তাই না? আমার হয়েছে যত জ্বালা। বাসার এত এত কাজ নিয়ে আমি খেটে মরছি, আর বিবি সাহেবা বাইরে ফুর্তি করে বেড়াচ্ছে। পড়ালেখা করে যেন একদম জজ ব্যারিস্টার হয়ে যাবে উনি। এসব যে শুধু কাজে ফাঁকি দেওয়ার ফন্দি, তা কি আমি বুঝি না? বাসা ঢুকতে না ঢুকতেই এক দফা রুবিনা বেগমের গলার মধুর বাণী শোনা হয়ে গেল নূরের। নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি চিন্তা করো না ছোটো মা, আমি এখনই সব কাজ করে ফেলছি। তুমি যাও, আরাম করো। রুবিনা বেগম একটা ভেঙচি কেটে চলে গেলেন। নূর কাঁধের ব্যাগটা সোফায় রেখে ক্লান্ত শরীর নিয়েই কাজে লেগে পড়ল। সে ভালো করে জানে রুবিনা বেগম কোনো কাজই করেননি, ওসব শুধু ওকে ছোট করার জন্য বলে গেলেন। যা তার রোজকার কাজ। যে নূরকে কথা না শোনালে তার খাবার হজম হবে না, সে ডায়রিয়া হয়ে মরে যাবে। সব কাজ শেষ করে নূর নিজের রুমে এসে গোসল করে নেয়। গোসল করে বের হতেই দেখে রবি ওর খাটের ওপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে। নূর এগিয়ে গিয়ে দেখে রবি উপরের দিকে তাকিয়ে দাঁত বের করে একা একা হাসছে। নূর ভ্রুকুচকে একবার উপরের দিকে তাকায়, একবার রবির দিকে, তারপর বলে, কি হয়েছে ভাই, এভাবে হাসছিস কেন? রবি নূরের কথা শুনে লাফ দিয়ে উঠে বসে, মুখে হাসি দিয়ে বলে, ও আপু, তুমি এসে গেছো, বসো বসো। রবি নূরকে টেনে নিয়ে খাটের ওপর বসালো। নূর দেখল রবি কেমন যেন লাজুক লাজুক হাসছে। কি ব্যাপার বলতো, স্কুলে কি কিছু হয়েছে? রবি মাথা ঝাঁকালো। তার মানে হ্যাঁ, কি হয়েছে? আসলে আপু, আমি না ইয়ে করে ফেলেছি। কি করে ফেলেছিস? ঠিক করে বল। আরে ওই যে ওইটা করে না। ওইটা কি করে? কিছুই তো বুঝতে পারছি না। এই তুই কি কারোর সাথে মারামারি করেছিস? আরে ধ্যাত, কি বলো, মারামারি করব কেন? আরে আমি তো চুমু দিয়েছি। কি দিয়েছিস? রবি একটু লাজুক হেসে বলল, আমি না নিনাকে চুমু দিয়েছি। নূরের মাথা যেন বাজ পড়ল। নূর কাশতে শুরু করে দিল। নূর ভাবছে আজ কি ওদের ওপর চুমু দেবতা ভর করেছে নাকি? দুই ভাই বোনে একই কাজ করেছে। রিপা ওর মায়ের রুমে এসে বলল, মা, আমাকে কিছু টাকা দাও তো। কত টাকা লাগবে? 20,000। এত টাকা দিয়ে কি হবে? আসলে আমার এক ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, তাই একটু শপিং করব। তুমি দাও না। গত সপ্তাহে না শপিং করলি, এখন আবার? দেখ, এবার তোর বাবার ব্যবসা লস হয়ে গিয়েছে, তাই খরচ একটু কমেই চলতে হবে। এমন করছো কেন? দাও না মা। দেখ, তোকে তো আমি সবসময় যা চাস তাই দেই,
এমনকি নূরের বাবা নূরের হাত খরচের জন্য যে টাকা দেয় সেটাও আমি তোকে দিয়ে দিই। তাহলে এবার যখন মানা করছি সেটা শোন। রিপা কিছু না বলে চলে গেল। মনে মনে শয়তানি হাসি দিয়ে বলল, টাকা তো আমি নিয়েই ছাড়ব, যে করেই হোক। রাত 7:30। সানা ড্রয়িং রুমে সোফায় বসে টিভিতে মোটু পাতলু দেখছে। আবির পেছন থেকে এসে সানার মাথা চাটি মেরে দিল। সানা মাথায় হাত দিয়ে রাগী লুক নিয়ে আবিরের দিকে তাকালো। আবির সোফায় বসে ফট করে রিমোটটা নিয়ে নিল। সানা বিরক্ত হয়ে বলল, তোর সমস্যা কি ভাইয়া? সব সময় আমাকে না জ্বালালে তোর ভালো লাগে না? আবির দাঁত কেলিয়ে বলল, না রে, সত্যি ভালো লাগে না, একদম পেটে গ্যাস্ট্রিক হয়ে যায়। হা হা করে হেসে বলল, আমার রিমোট দে। দিব না। এই, তোর পড়ালেখা নেই? কলেজে কি শুধু ফ্যাশন শো করতে যাস? কি সারাদিন মোটু পাতলু দেখিস? তোকে ওই মোটু মতো একটা জামা এনে দিব, তখন বসে বসে খালি দেখিস। দেখো ভাইয়া, ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। আমি কিন্তু ভাইয়াকে সব বলে দিব, তখন দেখিস কেমন মজা। আরে যা যা বলে দে, আমি কি ভয় পাই নাকি? কিছুক্ষণ পর আবার আবির বলল, আমার কাছে আজকে ধামাকা ব্রেকিং নিউজ আছে তোর আদিত্য ভাইকে নিয়ে। সানা এখন একটু নরম হয়ে আসলো। শান্ত স্বরে বলল, কি নিউজ ভাইয়া, বল না। আবির শয়তানি হেসে আড়মোড়া দিয়ে সোফায় 2 হাত সোফায় ছড়িয়ে পা দুটো টি টেবিলের উপর রেখে বাদশাহী ভঙ্গিতে বসে বলল, আমার এখন মুড নেই। সানা আবিরের কাজ ঝাঁকিয়ে বিনীতভাবে বলল, বল না ভাইয়া, এমন করছিস কেন? তুই না আমার সোনামোনা চোনা হ্যান্ডপাম্প থুকো হ্যান্ডসাম ভাইয়া, বল না প্লিজ। কিভাবে বলবো বল? দেখ না আমার হাতে পায়ে কি ব্যথা। ইস, কেউ যদি একটু টিপে দিত তাহলে হয়তো বলতে পারতাম, কিন্তু কে করবে বল? এই নির্দয় পৃথিবীতে কি কেউ আছে যে এই অধমের একটু সেবা করবে? আরও চোখে সানার দিকে তাকিয়ে নাকা করুণ কণ্ঠে বলছে আবির। সানা ভালোই বুঝতে পারছে আবির এখন সুযোগের সদ্ব্যবহার করছে। ভেতরে ভেতরে রাগে কটমট করছে সানা। ইচ্ছে করছে আবিরের হাত পা না গলাটাই টিপে দিতে, কিন্তু কিছু করার নেই এখন। নিউজটা শোনার জন্য ওকে এখন এই গন্ডারের সেবা করতে হবে। সানা জোরপূর্বক মুখে একটা মেকে হাসি দিয়ে বলল, কেন থাকবে না? এই যে তোমার আদরের ছোট বোন আছে না, সে কবে কাজে আসবে? আমি দিচ্ছি তো তোমার গলা থুকু পা টিপে। হে হে করে হেসে বলল। সানা দাঁতের দাঁত চেপে জোরে জোরে আবিরের পা টিপতে লাগলো। আবির মুখ টিপে হাসছে। একটু পরে সানা বলল, এখন তো বলো ভাইয়া। কিভাবে বলবো বল? গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। কেউ যদি একটু কফি খাওয়াতো তাহলে হয়তো কথাটা ভালো করে বলতে পারতাম। সানার এখন ইচ্ছে করছে আবিরের মাথা ফাটিয়ে 2 ভাগ করে দিতে। দাঁত কটমট করে বলল, এখনই আনছি ভাইয়া। সানা উঠে রান্নাঘরে যেতেই আবির অট্ট হাসিতে ফেটে পড়ল। সানাকে কাবু করার ভালো একটা হাতিয়ার পেয়েছে। একটু পর সানা কফি নিয়ে এলো। আবিরের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, খেয়ে নাও, তারপর চুপচাপ বলো কি হয়েছে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু খুব ভালো হবে না বলে দিলাম। আমি বুঝতে পারছি সানা বেশি ক্ষেপে গেছে। একে আর কিছু বলা যাবে না, না হলে হিতে বিপরীত হতে পারে। তারপর গলাটা ঝেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ বলবই তো। তুই আমার এত সেবা করলি, তার ফল তো তোকে দিতেই হবে। বস এখানে বলছি। সানা খুশি হয়ে সোফায় বসে পড়ল। আবির উৎসাহ নিয়ে বলল, জানিস আজকে ভার্সিটিতে কী ইতিহাস হয়েছে? সানা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি হয়েছে? আজকে একটা মেয়ে আদিত্যকে 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 কি বল না জলদি। চুমু দিয়েছে। সানা যেন বড়সড় একটা শখ খেল। ও হা হয়ে বসে রইল, কোনো নড়াচড়া করছে না। আবির সানার এমন চুপ থাকা দেখে ওর মুখের সামনে হাত নাড়াতে নাড়াতে আস্তে করে ডাকল, সানা, সানা, আর ইউ হেয়ার মি? কয়েক সেকেন্ড পর ঘর কাঁপিয়ে চিৎকার করে উঠল, আয়া! আবির সাথে সাথে নিজের কান চেপে ধরল। কি বলছিস ভাইয়া? সত্যি? কে, কখন, কিভাবে? হায়, আমার তো বিশ্বাসই হচ্ছে না। অত্যন্ত উত্তেজিত হয়ে সানা বলছে। আবির বিরক্ত হয়ে বলল, এই তুই কি পাগল হয়ে গেছিস? এভাবে কেউ চিল্লায়? ইস, আমার কানটা শেষ। এদিকে সানার চিৎকারে বাড়ির সবাই ছুটে এসেছে। সানার বাবা বলল, কি হয়েছে সানা, চিৎকার করলে কেন?
সানা, চাচা। আহনাব বলল, হ্যাঁ মা, কি হয়েছে বলো? কোথাও ব্যথা পেয়েছ? সানা পড়ে গেল মহা মুশকিলে। সবাইকে এখন কি বলবে? সানার চাচি তুলি বলল, ইয়েস, টেল টেল হোয়াট হাঁপানি। সানার চাচির এমন ইংলিশে সবাই অভ্যস্ত, তাই তারা তেমন রিয়েক্ট করলো না। বেচারি তুলি বেগমের ইংলিশ বলার খুব শখ, কিন্তু সে ইংলিশ বললে মনে হয় ইংলিশের 14 গোষ্ঠী উদ্ধার করছে। সানা মিকি হেসে বলল, আসলে তেলাপোকা দেখেছি তো, তাই ভয়ে চিৎকার করেছি। হে হে করে হেসে বলল। সবার কথার ভেতর হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে। সানা চাচি যেয়ে দরজা খুলতেই দেখে আদিত্য এসেছে। তুলি বেগম একগাল হেসে বলে, আরে আদিত্য, তুমি? ইউ হাও আছো? আদিত্য মুচকি হেসে বলল, আমি ভালো, তোমরা সবাই কেমন আছো? ওই গুড আছি। ইউ কাম ভেতরে। তুলি বেগম সরে যেতে আদিত্য ভেতরে ঢুকলো। সানা আদিত্যকে দেখে খুশি হয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। ভাইয়া, তুমি এসেছ? তুমি খুব পচা, আমার কথা একটুও মনে হয় না তোমার? আদিত্য দু হাতে সানাকে জড়িয়ে নিয়ে বলল, কে বলেছে মনে পড়ে না? আমার পিচিটাকে কি আমি বলতে পারি? একটু পরে সবাই একসাথে ডিনার করতে বসলো। আদিত্যের চাচা আহনাব বললেন, আদিত্য, তুমি তো ব্যবসার কাজে ভালোই দেখাশোনা করছো, তাই হতচ্ছাড়াকেও একটু কাজকর্ম শিখাও। সারাক্ষণ শুধু আড্ডা দিয়ে বেড়ায়, ওকেও বলো অফিসে আসতে। আবির বলে উঠল, এসব কি বলছো বাবা? এই ছোট ছেলেটাকে তুমি এই বয়সেই কাজে ঠেলে দিতে চাও? এটা তো ঘোর অন্যায়। আহনাব সাহেব ব্রুকুচকে বললেন, আদিত্য, তোমার মাত্র 2 মাসের বড়, সে পারলে তুমি পারবে না কেন? আদিত্য বলে উঠল, থাক না চাচু, MBAটা শেষ হোক, তারপর না হয় বসবে। আবির হেসে বলল, একমাত্র তুই আমারে বুঝোস। আই লাভ ইউ ভাই। এইভাবে কথাবার্তার ভিতরে ডিনার শেষ করে সবাই সোফায় এসে বসে পড়ে। সানা এতক্ষণ চুপ থাকলেও এখন আর পারছে না। হঠাৎ বলে ওঠে, বড় ভাইয়া, আজকে নাকি তোমাকে একটা মেয়ে চুমু দিয়েছে। আদিত্য বেচারা কেবলই পানির গ্লাস হাতে নিয়ে মুখে দিয়েছিল। সানার এমন কথায় গলায় পানি আটকে বিষম উঠে কাশি শুরু হয়ে যায়। বড়রা চরম অস্বস্তিতে পড়ে যায়। তুলি বেগম মুখ টিপে হাসছে। আবিরের চরম রাগ লাগছে সানার উপর। মেয়েটার পেটে একটা কথাও পচে না, এভাবে সবার সামনে বলে কেউ ডাফার একটা। এখন আদিত্য আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে। আল্লাহ, এইবারে বাঁচিয়ে দাও, আর কখনো এই ডাফারকে কিছু বলবো না। আদিত্য কোনো রকমে কাশি থামিয়ে সানাকে ধমকে সুরে বলল, কে বলেছে এসব ফালতু কথা তোকে? কথাটি বলে আদিত্য অগ্নি চোখে আবিরের দিকে তাকালো, যেন চোখ দিয়ে ভস্ম করে দিবে। ও ভালো করেই জানে এই কথা আবিরই বলেছে সানাকে। আদিত্যের বাবার অস্বস্তি লাগছিল ছোটদের এমন কথাবার্তায়, তাই তিনি বললেন, আমি রুমে যাই, ওষুধ নিতে হবে। আদিত্যের চাচা চাচিও চলে গেলেন। আবির আদিত্যের এমন তাকানো দেখে ভয়ে শেষ। সে কোনো রকম এখান থেকে কেটে পড়ার উপায় খুঁজছে। সানা বলল, সে যেই বলুক না কেন, সত্যি কি না তাই বলো। আদিত্য গলা খাকারি দিয়ে এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, এমন কিছুই না, মেয়েটাকে র্যাগিং করা হয়েছিল, তাই এমন করেছে। তার মানে কথাটা সত্যি? ওয়াও, মেয়েটা দেখতে কেমন বলো না? আদিত্য হালকা ধমক দিয়ে বলল, আমি কি এসব দেখে বেরিয়েছি নাকি? তুই যা, শুয়ে পড়, রাত অনেক হয়েছে। নূর বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, না জানি কাল কি হবে, কি শাস্তি দিবে। এক কাজ করি, কাল যাবই না, তাহলে আর কিছু করতে পারবে না। কিন্তু কতদিন না যেয়ে থাকবো? এক সময় তো যেতেই হবে। তখন যদি শাস্তি আরও বেশি করে দেয়। আল্লাহ, তুমি রাতের ভিতর ওনার মাথা থেকে সব ভুলিয়ে দাও, ওনার যেন কিছু মনেই না থাকে। এসব আকাশ কুসুম ভাবতে ভাবতেই একসময় নূর ঘুমিয়ে পড়ে। আদিত্য মাত্রই ফ্রেশ হয়ে এসে বিছানায় গাটা এলিয়ে দিয়েছে। চোখ দুটো বন্ধ করতেই ওর সামনে ভেসে উঠল নূরের সেই ভীতু চেহারা। আদিত্য ঝট করে চোখ খুলে উঠে বসল। ভাবছে, কি হচ্ছে এসব? নূরের চেহারা কেন দেখতে পেলাম আমি? আদিত্য মাথাটা একটু ঝাঁকিয়ে নিজেকে শান্ত করে আবার শুয়ে পড়ল, এবং আবারও একই ঘটনাই হলো। আদিত্য আবারও উঠে বসল। কেমন যেন অস্থির অস্থির লাগছে ওর। বুকের বাম পাশের যন্ত্রটা খুব দ্রুত গতিতে বিট করছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। আদিত্য উঠে দাঁড়িয়ে কতক্ষণ ঘরের ভেতর পায়চারি করতে থাকে, কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। বারবার শুধু নূরের চুমু দেওয়ার কথাই মনে পড়ছে। আদিত্য নিজের উপরই চরম বিরক্ত। আজ পর্যন্ত দেশ বিদেশের কত সুন্দর সুন্দর মেয়েরা ওকে নিজের শরীর দেখিয়ে কাবু করতে চেয়েছে, অথচ ও কখনো তাদের দিকে ফিরেও তাকায়নি।
আর আজ কি না ও সামান্য একটা মেয়ের চুমুতেই কুপকাত হয়ে গেল। আদিত্য আর না পেরে নিজের টি শার্টটা খুলে ওয়াশরুমে যেয়ে শাওয়ার ছেড়ে দিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাখানেক শাওয়ার নেওয়ার পর আদিত্য বেরিয়ে আসে। এখন একটু ঠিক লাগছে। তারপর আবার যেয়ে শুয়ে পড়ে। তবুও ঘুম আসছে না। আদিত্য ভাবে সব দোষ ওই মেয়েটার, ওর জন্য এসব হচ্ছে। কাল একবার পাই, তারপর মজা বোঝাবো। সারা রাত এপাশ ওপাশ করতে করতে ভোরের দিকে ঘুম আসে আদিত্যের। সকালবেলা আদিত্য রেডি হয়ে নিচে এসে দেখে সবাই নাস্তা করছে। ও এসে চেয়ার টেনে বসে পড়ে। আদিত্য জিজ্ঞেস করে, এখন কি অফিসে যাবে? না, ক্যাম্পাসে যাব। আবির অবাক হয়ে যায় আদিত্যের কথায়। আদিত্য কখনো ইম্পর্টেন্ট কিছু না হলে কিংবা আবির আর তাসির ফোন না করলে ক্যাম্পাসে যায় না। তো আজ কি হয়ে গেল? আবির বাঁকা হেসে আদিত্যের দিকে ঝুঁকে আস্তে করে বলল, কেন ভাই, আজ হঠাৎ কোনো কারণ ছাড়াই ক্যাম্পাস? ঘটনা কি ব্রো? নাকি কাউকে মিস করছো? আদিত্য গলা ঝেড়ে থতমত হয়ে বলল, এমন কিছুই না, সামনে এক্সাম, তাই ভাবছি এখন রেগুলার যাব। সানা বলল, ভাইয়া আমাকে কলেজে ড্রপ করে দিয়ে যাও। ঠিক আছে চল। তারপর ওরা সবাই বেরিয়ে গেল। ভার্সিটিতে এসে নূর ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে, কোথাও আদিত্য আছে কিনা দেখার জন্য। আদিত্যকে দেখতে না পেয়ে নূর খুশি হয়ে গেল। ভাবলো হয়তো আজ আসেনি, মনে হয় উনি সব ভুলে গেছেন। এটা ভেবেই নূর খুশি মনে ক্লাসে গেল। কিন্তু নূরের এই খুশি বেশিক্ষণ টিকল না। ক্লাস শেষ করে নূর আর তানি একসাথে বের হতেই একটা 14-15 বছরের ছেলে ওদের সামনে এসে নূরকে বলল, আপা, আপনারে আমার সাথে যাইতে কইছে ভাইজান। ওরা দুজনে ব্রুকুসকে তাকিয়ে রইল। তারপর তানি জিজ্ঞেস করল, কে ভাইজান? কিসের ভাইজান? আর কোথায় নিয়ে যাবে নূরকে? আদিত্য ভাইজান ডাকছে এই আপারে। আদিত্যের কথা শুনে নূরের আবার ভয় শুরু হয়ে গেল। তার মানে লোকটা ভোলেনি, ওকে শাস্তি দিয়েই ছাড়বে। তানি নূরের কাঁধে হাত দিয়ে বলল, এত ভয় পাস না, আমি আছি তো, চল গিয়ে দেখি কি বলে। তারপর ওরা দুজনেই চলে গেল ছেলেটার সাথে। তানি আর নূর ছেলেটার পিছে পিছে যাচ্ছে। ছেলেটা ওদের ক্যাম্পাসের পেছন সাইডের দিকে নিয়ে যাচ্ছে। এদিকে লোকজন তেমন নেই বললেই চলে। এটা দেখে নূরের ভয় আরও বাড়তে শুরু করলো। তানির হাত শক্ত করে ধরে আস্তে করে বলল, এমন নির্জন জায়গায় কেন রেখেছে? কোনো খারাপ কিছু করবে না তো? আমার ভীষণ ভয় করছে। তানি আশ্বস্ত করে বলল, আরে না, উনি তেমন লোক না, তুই অযথাই চিন্তা করছিস। আমি আছি তো তোর সাথে, মনে সাহস রাখ। আর একটু এগিয়ে যেতে ওরা দেখল আবির আর তাসির ক্যাম্পাসের ভবনের সাথে দাঁড়িয়ে আছে। ওরা তিনজন ওদের কাছে এসে দাঁড়ালো। আবির তানির উদ্দেশ্যে বলল, হাই কিউটি, কেমন আছো? আমি ভালো আছি, আপনি? আবির মুচকি হেসে বলল, আই এম কুল। তারপর নূরকে উদ্দেশ্য করে বলল, তুমি নূর তাই না? নূর মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আদিত্য তোমার জন্য ওয়েট করছে, যাও। ওই যে ওই বেঞ্চটাতে বসে আছে। আবির হাত দিয়ে ইশারা করে দেখালো। নূর ওদিকে তাকিয়ে মাথা ঝাঁকালো। তারপর তানির হাত ধরে এগোতে লাগলেই আবির তানিকে থামিয়ে দিয়ে বলে উঠল, আরে আরে, তুমি কোথায় যাচ্ছ? আদিত্য নূরের সাথে কথা বলবে। তুমি যে কি করবে? তুমি এখানেই থাকো। নূর অসহায় চোখে তানির দিকে তাকালো। তানি আবিরকে বলল, আসলে ও একা ভয় পাচ্ছি, আমি একটু সাথে যাই প্লিজ। তাসির এতক্ষণে নূরের উদ্দেশ্যে বলে উঠল, ভয়ে কিছু নেই। আদিত্য রাগী হলো খারাপ ছেলে না, মেয়েদের যথেষ্ট সম্মান করে, তাই একদম নিশ্চিত হয়ে যেতে পারো তুমি। তানিও নূরকে চোখের ইশারায় আশ্বস্ত করে যেতে বলল। অজ্ঞতা নূর একাই সামনে এগুলো। এদিকটায় কোনো লোকজন নেই, একদম নির্জন পরিবেশ। চারিদিকে নানা ধরনের গাছগাছালি, পায়ের নিচে শুকনো পাতার প্রস্তর পড়ে আছে। নূর আর একটু এগিয়ে যেতে দেখল সামনে বিশাল একটা কৃষ্ণচূড়া গাছের নিচে বেঞ্চের উপর বসে আছে আদিত্য। মুখ দেখা যাচ্ছে না, শুধু পিঠের অংশ দেখা যাচ্ছে। নূর দুরু দুরু বুকে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল। নূর চলে যেতেই তানি আবিরকে জিজ্ঞেস করলো, আচ্ছা এদিকে কোনো লোকজন নেই কেন? আদিত্য মুচকি হেসে বলল, এদিকে জনসাধারণের আসা নিষেধ, শুধু ভিআইপিরাই আসতে পারে। কেন নিষেধ কেন? ক্যাম্পাসে যেহেতু সবারই সমান অধিকার থাকা উচিত। আবির মাথা নাড়িয়ে হেসে বলল, ম্যাডাম, এখানে সবাইকে আসার সুযোগ দিলে এই জায়গাটা আর এমন সুন্দর থাকবে না, চিড়িয়াখানা বানিয়ে ফেলবে। আর ছেলে মেয়েদের জন্য এটা হয়ে উঠবে বোটানিক্যাল গার্ডেন। এখানে এসে সবাই নোংরামি শুরু করে দিবে, বুঝতে পেরেছেন মিস অধিকার মন্ত্রী?
তানি একটু হেসে দিল। আবিরও মুচকে হেসে বলল, তোমার হাসিটাও কিউট, একদম তোমার মতো। তানি লজ্জা পেয়ে গেল। তারপর কথা ঘোরানোর জন্য বলল, আচ্ছা আপনারা দুজন এখানে দাঁড়িয়ে আছেন কেন? হঠাৎ করে কেউ যাতে চলে না আসতে পারে তাই দাঁড়িয়ে আছি। আদিত্য চায় না কেউ ওদের একসাথে দেখুক। মানুষ দেখলে শুধু শুধু নানান ধরনের গুজব ছড়াবে, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের দেখলে এদিকে কেউ আসবে না। তানি আবিরের কথা শুনে মনে মনে স্বস্তি পেল। যাক, তাহলে নূরকে নিয়ে আর তেমন ভয় নেই। নূর বেঞ্চের পাশে এসে দাঁড়াতেই আদিত্য মাথা তুলে নূরের দিকে তাকালো। নূর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদিত্য কিছুক্ষণ মুগ্ধ হয়ে চেয়ে রইল। আদিত্য ভেবে পায় না কি আছে এই মেয়েটার মাঝে, যা এই সাদমান শাহরিয়ার আদিত্যর মাথা হ্যাং করে দিয়েছে। কিছুক্ষণ পর আদিত্য নিজেকে সামলে নিয়ে নূরের দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে বলে ওঠে, দাঁড়িয়ে আছো কেন, বসো। নূর কাপা গলায় আস্তে করে বলে, না না, আমি ঠিক আছি। আপনি বলুন, কি বলবেন? বসতে বলেছি, বসো। আমি কথা রিপিট করা পছন্দ করি না। আদিত্যর এমন গম্ভীর কণ্ঠের কথা শুনে নূর সাথে সাথে বসে পড়ে। যেহেতু আদিত্য ব্রেঞ্চের মাঝখানে বসে আছে, তাই নূর চেয়েও বেশি একটা দূরে বসতে পারে না। তারপরও বেঞ্চের একদম কিনারা ঘেঁষে এমনভাবে বসে যে একটু নড়লেই ধপাস করে পড়ে যাবে। নূর কোনো রকম নড়াচড়া না করে একদম রোবটের মতো বসে থাকে, যেন ওর মাথায় কেউ পিস্তল ঠেকিয়ে বলেছে যে নড়লেই গুলি করে দিবে। নূরের কাণ্ড দেখে আদিত্য নিজের মাথাটা অন্যদিকে ঘুরিয়ে ঠোঁট কামড়ে মুচকি হাসছে। তারপর আবার মুখটা গম্ভীর করে নূরের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, এভাবে বসেছ কেন? দেখে তো মনে হচ্ছে দুজনের মাঝে ভারত বাংলাদেশের বর্ডার। ঠিক করে বসো। নূর আমতা করে বলল, না না, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। তোমাকে তো দেখছি সব কথাই দুবার বলতে হয়, একবারে কথা কানে যায় না। বললাম না ঠিক করে বসো। তানি বেচারি আবারও ভয় পেয়ে আদিত্যের আর একটু কাছে যেয়ে ঠিক হয়ে বসে। নূর কাছে এসে বসতেই আদিত্যের নাকে মিষ্টি একটা ঘ্রাণ এসে লাগলো, একদম বেলি ফুলের মতো ঘ্রাণ। আদিত্য চোখ বন্ধ করে কতক্ষণ ঘ্রাণ উপভোগ করতে লাগলো। আদিত্য যেন আবারও হারাতে শুরু করলো এক অজানা নেশায়। ওর মস্তিষ্ক যেন বন্ধ হয়ে যাচ্ছে। বলুন, কি শাস্তি দিবেন? ভয় ভয়ে বলল নূর। হঠাৎ নূরের কথায় আদিত্যের ধ্যান ভাঙল। ও অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ শাস্তি, হ্যাঁ তোমাকে তো শাস্তি দিতেই হবে। আদিত্যের ঘোর এখনও পুরোপুরি কাটেনি। আদিত্য ঘোরের মাঝেই বলে ফেলল, তোমার শাস্তি হলো? নূরের দম বন্ধ কর অবস্থা, না জানি কি শাস্তি দেয়। তোমার শাস্তি হলো তুমি রোজ আমাকে একটা করে চুমু দিবে। নূর 820 ভোল্টের একটা ঝটকা খেল। নিজের কানকে যেন বিশ্বাস হচ্ছে না। উনি কি পাগল হয়ে গেল নাকি? কি বলছে এসব? আদিত্য যখন বুঝতে পারল ও কি বলে ফেলেছে, ও নিজের কথা নিজেই চরম অবাক হয়ে গেল। সাথে সাথে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে চোখ বন্ধ করে মনে মনে বলল, হোয়াট হ্যাভ ইউ গন ম্যাড আদি? কি বলছিস এসব? আমি তোকে শাস্তি দিতে এসেছিলাম, তাহলে এটা কি বললাম? যার এক ইশারায় মেয়েরা বেডে চলে আসবে, সে আমি কি না একটা মেয়ের কাছে বেহায়ার মতো চুমু চাচ্ছি? এতটা নির্লজ্জ কবে থেকে হয়ে গেলাম আমি? মাথাটা সত্যিই গেছে আমার। সব এই মেয়েটার দোষ। মেয়েটার সামনে আসলেই আমার সব এলোমেলো হয়ে যায়। আবিরের ভাষায় যাকে বলে কেমিক্যাল লোচা হয়ে যায়। কি বলছেন আপনি? নূরের কথায় আদিত্যের ভাবনায় ছেদ পড়ে। আদিত্য আবার মাথা ঘুরিয়ে নূরের দিকে তাকায়। মেয়েটা কেমন চুপসে ভীতু হয়ে বসে আছে, না জানি কি ভাবছে আমার ব্যাপারে। আদিত্য কিছু একটা ভেবে বাঁকা হেসে মনে মনে বলে, বলেই যখন দিয়েছি তখন দেখা যাক কি হয়। দেখি নূর কি বলে, একটু মজা নেওয়া যাক। আদিত্য একটু গলা ঝেড়ে গম্ভীর কণ্ঠে নূরকে বলে, ঠিকই বলেছি। তুমি জানো আমার সাথে কখনো এমন কিছু ঘটেনি। হঠাৎ করে এমন একটা ঘটনা হয় আমি শান্তি পাচ্ছি না। কাল সারা রাত ঘুমাতে পারিনি। এখন তুমি যেহেতু এই অশান্তি দিয়েছ, এর সমাধানও তুমিই করবে। তাই তোমার শাস্তি এটাই যে তুমি রোজ আমাকে একটা করে চুমু দিবে। আদিত্যের সব কথা নূরের মাথার উপর দিয়ে যাচ্ছে। ও কিছুই বুঝতে পারছে না। নূর এখন কি করবে ভেবে পাচ্ছে না। নূরের এমন কনফিউজিং চেহারা দেখে আদিত্যের অনেক হাসি পাচ্ছে। নূরকে আরও একটু ভয় দেখানোর জন্য বলল, আর তুমি তো জানোই আমার কথা না মানলে আমি কি করতে পারি। এখন তুমি বলো কি করবে? নূর এবার সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেল।
উনি যদি সত্যিই আমার বাসায় ফোন করে বলে দেয় তখন? ছোটো মতো এমনিতেই ছুতো খোঁজে কিভাবে আমার পড়ালেখা বন্ধ করা যায়, আর এটা শুনলে তো উনি তিলকে তাল বানিয়ে আমার পড়ালেখা বন্ধ করে দিবে। আমার শেষ আশাটাও মাটি হয়ে যাবে। না না, আর ভাবতে পারছে না নূর। এত কষ্ট করে এত দূর এসে এভাবে সব শেষ হয়ে যেতে দেবে না ও। আদিত্য দেখল নূরের মুখখানা ভয়ে কাঁদো কাঁদো হয়ে গেছে। না থাক, আর বেশি ভয় দেখানো যাবে না। আবার যদি সেদিনের মতো কেঁদে ফেলে। আদিত্য মনে মনে এসব ভেবে যখনই বলতে যাবে নূরকে যে ও শুধু মজা করছিল, তখনই নূর ফট করে বলে ফেলল, আমি রাজি। আদিত্য চোখ বড় বড় করে অবাক হয়ে নূরের দিকে তাকালো। ওর বিশ্বাসই হচ্ছে না নূর সত্যি সত্যি রাজি হয়ে গেছে। মানে সে সত্যি রোজ আমাকে চুমু দিবে। ভাবতেই আদিত্যের মনের ভেতর কেমন যেন ভালো লাগা কাজ করে, যদিও সে জানে ব্যাপারটা কেমন অরুচিকর হয়ে যায়, বিশেষ করে নূরের মতো একটা মেয়ের জন্য। অজানা একটা ছেলেকে এভাবে চুমু দেওয়াটা নিশ্চয়ই অস্বস্তিকর একটা ব্যাপার। তবুও কেন যেন আদিত্যের মানা করতে ইচ্ছে করছে না। না হয় আজ একটু বেহায়াই হলাম। আদিত্য একটু গলা ঝেড়ে বলল, আর ইউ শিওর? নূর কী বলবে বুঝতে পারছে না। ও তো তখন ওর পড়ালেখার চিন্তা করতে করতে কোনো কিছু না ভেবে ফট করে হ্যাঁ বলে ফেলেছে। কিন্তু এখন কি করবে, কিভাবে করবে কাজটা? বলে যখন দিয়েছে মানাও তো করতে পারছে না। মানা করলে যদি আবার বাসায় ফোন দেয় তখন? না না, তা হতে দেওয়া যাবে না। আজকের মতো রাজি হয়ে এখান থেকে চলে যাই, পরেরটা পরে দেখা যাবে। নূর আর কিছু না ভেবে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝায়। আদিত্যের ঠোঁটের কোণে মুচকি হাসি চলে আসে, কিন্তু ও নূরকে বুঝতে দিতে চায় না যে ও এই ব্যাপারে খুশি। তা না হলে নূর ওকে বেহায়া ভাবতে পারে। আদিত্য নূরকে বোঝাতে চায় যে ও শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য এসব করছে। তাই মুখটা একটু গম্ভীর করে বলে, ঠিক আছে তাহলে প্রতিদিন ক্লাস শেষে এখানে চলে আসবে। আমি এখানেই ওয়েট করব তোমার জন্য। এখানে কেউ তেমন আসে না, তাই তোমাকে কেউ দেখতেও পাবে না, ডোন্ট ওয়ারি। আর হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমার সাথে খারাপ কিছু করব না। এটা শুধু তোমাকে শাস্তির স্বরূপ দেওয়া হয়েছে, বুঝতে পেরেছ? নূর মাথা ঝাঁকালো, মানে সে বুঝতে পেরেছে। এদিকে তাসির দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে আবিরকে বলল, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমার তো পা লেগে গাছ হয়ে ফলও ধরে গেল। আবির হেসে বলল, আমার মনে হচ্ছে আমরা এই বয়সে স্কুল কলেজের স্টুডেন্টদের মতো আমাদের ফ্রেন্ডকে পাহারা দিচ্ছি প্রেম করার জন্য। হা হা করে হেসে বলল। তানিও হেসে দিল। আবির কিছু একটা ভেবে দুষ্টু হেসে বলল, এই তাসির চল তো দেখি ব্যাটা কি করে আমাদের এখানে দাঁড় করিয়ে রেখে। এই প্রথম কোনো মেয়ের সাথে এভাবে কথা বলছে, তাও আবার একা একা। ব্যাপারটা কি সামান্য নাকি? চল না দেখি। পাগল হয়েছিস? আদিত্য দেখলে রাগ করবে। আরে আমরা কি ওখানে যাব নাকি? এখান থেকেই উকি দিয়ে দেখব। তানে উৎসাহ নিয়ে বলল, আমারও দেখতে ইচ্ছে করছে, চলেন দেখি কি হচ্ছে ওখানে। তাসিরও রাজি হয়ে গেল। তারপর ওরা ভবনের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে শুধু মাথাটা সামান্য বের করে উকি দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু দাঁড়িয়ে থাকলে শুধু সামনে যে ব্যক্তি আছে সেই দেখতে পায়। তাই ওরা একটু নিচের দিকে ঝুঁকে একজন আরেকজনের মাথার উপর দিয়ে দেখার চেষ্টা করলো। সবার নিচে তাসিরের মাথা, তার উপরে আবিরের, তার উপর তানির মাথা রেখে ওরা দেখতে শুরু করলো। আদিত্য একটু খ্যাক করে গলা ঝেড়ে বলল, তাহলে আজকেরটা দিয়ে দাও। নূর প্রচুর অস্বস্তিতে পড়ে গেল। মাথা নিচু করে এদিক ওদিক তাকাচ্ছে আর হাত কসলাচ্ছে। হ্যাঁ তো বলে দিয়েছে, কিন্তু করবে কিভাবে? চুমু না দিয়ে তো এখান থেকে যেতেও পারছে না। বেচারি পড়ে গেছে মহা মুশকিলে। ভয় আর লজ্জায় আদিত্যের দিকে তাকাতেই পারছে না। আদিত্যের ব্যাপারটা বুঝতে পেরে বলল, ঠিক আছে, আমি চোখ বন্ধ করে নিচ্ছি, তাহলে আর তোমার সমস্যা হবে না। বলে আদিত্য চোখ বন্ধ করে বসে রইল। নূর ধীরে ধীরে মাথাটা উঠিয়ে দেখল আদিত্য চোখ বন্ধ করে বসে আছে। নূর ইতস্তত হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। তারপর চোখ বন্ধ করে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে তৈরি করলো। চোখ বন্ধ করে মুখটা আদিত্যের দিকে নিয়ে গেল। হাত পা প্রচণ্ড কাঁপছে নূরের। নূর যত আদিত্যের কাছে আসছে ততই যেন নূরের শরীর থেকে আসা মিষ্টি বেলি ফুলের ঘ্রাণটা আরও গাঢ় হয়ে আদিত্যের নাকে লাগছে। আদিত্যের হার্টবিট তীব্র গতিতে চলছে, যেন এখনই বুক ফেটে বেরিয়ে আসবে। হঠাৎ গালে ঠোঁটের ছোঁয়া পেল আদিত্য। সাথে সাথে আদিত্যের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা শীতল হাওয়া বয়ে গেল। বুকের ভেতর যেন ঢোল বাজতে শুরু হলো। সারা শরীরে এক অদ্ভুত শিহরণে ছেয়ে গেল। শক্ত হয়ে বসে থাকা শরীরটা হঠাৎ ঢিলা হয়ে গেল। ঠোঁটের কোণে চলে এলো এক তৃপ্তিময় হাসি। কাল থেকে যে অস্থিরতায় ভুগছিল তা যেন এক নিমিষেই দূর হয়ে গেল। আর নূর, সে তো চুমু দিয়ে ভোঁদর, যেন চুরি করতে এসে ধরা পড়ার ভয়ে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে। আদিত্য এখনও চোখ বন্ধ করে বসেই আছে।
তার হুঁশই নেই যে নূর চলে গেছে। তাসিররা ওদের দিকে উকি দিয়ে তাকিয়েছিল। হঠাৎ দেখলো নূর আদিত্যকে চুমু দিচ্ছে। ওরা তিনজনে যেন 880 ভোল্টের ঝটকা খেল। এমন একটা ঘটনার জন্য ওরা কেউ প্রস্তুত ছিল না। হঠাৎ এমন ঝটকা খাওয়ায় তাসির তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়, যার ফলে আবির আর তানিও হুমড়ি খেয়ে নিচে পড়ে একজন আরেকজনের ওপর। সবার নিচে তাসির, তার উপর আবির, তার উপর তানি। তাসির নিচে থাকা একটু বেশি ব্যথা পায়। ও চেঁচিয়ে বলে, আহ গেল রে, আমার কোমরটা গেল, এই ওঠ তোরা। তানি আবিরের উপর এভাবে পড়ে ভীষণ লজ্জায় পড়ে গেল। তাড়াতাড়ি করে উঠে গা ঝাড়তে লাগলো। আবির উঠে তানিকে বলল, তুমি ঠিক আছো? কোথাও লাগেনি তো? তানি মাথা ঝাঁকিয়ে না বোঝালো। তাসির বিরক্ত হয়ে বলল, ভাই এই অধমের ওপরেও একটু নজর দে, আমিও আছি এখানে। কোমরটা তো ভেঙেই দিয়েছিস, এখন একটু হাতটা ধরে তুলে সহায় হ। আবির তাসিরের হাত ধরে উপরে তোলে, তারপর দুজনেই কাপড় ঝাড়তে থাকে। আবির তানির দিকে তাকিয়ে দেখে কেমন অস্বস্তি বোধ করছে, হয়তো এভাবে ওদের ওপর পড়ে যাওয়ায় লজ্জা পাচ্ছে। আবির তানিকে স্বাভাবিক করার জন্য বলল, हे क्यूटी डोंट वरी, ऐसी छोटी छोटी देशी में बड़ी बड़ी बातें होती रहते हैं। तानी हेসে দিল। আবিরও দুষ্টু হেসে চোখ টিপ মেরে বলল, হাসি তো ফাঁসি। ওদের কথার মাঝেই তানি দেখল নূর দৌড়ে চলে যাচ্ছে। তানিও নূরকে ডাকতে ডাকতে ওর পেছন দৌড়ালো। আবির আর তাসির চলে গেল আদিত্যের কাছে। আবির আর তাসির আদিত্যের কাছে এসে দেখল আদিত্য চোখ বন্ধ করে বসে মুচকে হাসছে। ওরা দুজন ভ্রু কুঁচকে আদিত্যের দিকে চেয়ে দিল। তারপর আবার একজন আরেকজনের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো কেউ কিছু বুঝেছে কিনা। অতঃপর দুজনে মাথা নাড়িয়ে বোঝালো তারা কিছু বুঝতে পারছে না। আবির নিজের হাত দুটো আদিত্যের মুখের সামনে নাড়াতে লাগলো। না, কোনো হেলদোল নেই। আবির দুষ্টু হেসে তাসিরকে বলল, তাসির ইয়ার, আমার ভাইটা কই গেল? এখানেই তো ছিল, কোথায় হারিয়ে গেল? হায় হায়, এখন কি হবে? কোথায় খুঁজি এখন? আদি ভাই আমার, কই তুই? ফিরে আয় ভাইয়ের কাছে। এদিক ওদিক খোঁজার অভিনয় করতে লাগলো আবির। তাসির ওর কাণ্ড দেখে মুখ টিপে হাসছে। আবিরের কথায় আদিত্য বাস্তবে ফিরে আসে। চোখ খুলে দেখে নূর ওর পাশে নেই। আশেপাশে তাকিয়ে দেখে কোথাও নেই। আবির আর তাসিরকে জিজ্ঞেস করলো, তোরা এখানে, আর নূর কোথায়? আবির আর তাসির একজন আরেকজনের দিকে তাকায়, তারপর উচ্চ হাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে দুজন আদিত্যের দুই দিকে বসে পড়ে। আদিত্য ওদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এখানে এত হাসির কি হলো? হোয়াটস সো ফানি? আবির হাসিটা একটু থামিয়ে বলল, সিরিয়াসলি ভাই, নূর এতক্ষণে হয়তো বাসায় পৌঁছে গেছে, আর তুই এতক্ষণ টেরই পাসনি? আদিত্য আবিরের কথায় থতমত খেয়ে গেল। নূর চলে গেছে আর ও টেরই পায়নি। এখন এদের কি বলবে? এরা তো এখন জান খেয়ে ফেলবে। আদিত্য এদিক ওদিক তাকে অপ্রস্তুতভাবে বলল, এমন কিছুই না, আমি তো শুধু এটা জানতে চাচ্ছিলাম যে ও কি ক্যাম্পাসে আছে নাকি বাসায় চলে গেছে। বুঝি বুঝি, সবই বুঝি। বাই দ্য ওয়ে ভাই, আমি ভাবতেই পারিনি তুই আমার কালকের এই গানটা এত সিরিয়াসলি নিয়ে নিবি। আদিত্য গম্ভীর কণ্ঠে বলল, মানে কি বলেছিস এসব? যথেষ্ট ফালতু কথা। হ্যাঁ, এখন তো আমার কথা ফালতুই লাগবে। তুই কি ভেবেছিস একটু আগে যে রঙ্গলীলা করছিলি তাকে আমরা দেখিনি ভেবেছিস? সবই দেখেছি আমরা। আদিত্য ধমকে সুরে বলল, শাট আপ, এসব কী ধরনের ল্যাঙ্গুয়েজ? তারপর আমতা আমতা করে বলল, ওটা তোর শাস্তি ছিল। এতক্ষণে তাসির ভ্রুকুচকে বলল, শাস্তি মানে? শাস্তি, আমি ওকে শাস্তি দিয়েছি, রোজ আমাকে একটা করে চুমু দিতে হবে। আবির দুষ্টু হেসে বলল, বাহ কি শাস্তি! হায়, আমিও যদি কাউকে এমন শাস্তি দিতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত। হা হা করে হেসে বলল। তাসির একটু সিরিয়াস হয়ে বলল, তুই কি নূরকে পছন্দ করিস? দেখ, আমি জানি তুই কোনো মেয়েকে তোর আশেপাশে সহ্য করতে পারিস না, আর সেখানে তুই কি না একটা মেয়েকে এভাবে নিজে থেকে চুমু দিতে বলছিস? এটা নিশ্চয়ই কোনো সামান্য ব্যাপার না। আদিত্য আমতা আমতা করে বলল, এমন কিছুই না। ওর মতো ভীতু আর লাজুক মেয়ের জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি, তাই এটা করেছি। তাসির আর কিছু বলল না। ও ভালোই বুঝতে পারছে যে আদিত্য প্রেমে পড়ে গেছে, কিন্তু সেটা এখনও স্বীকার করবে না, কারণ ও নিজেই হয়তো এখনও বুঝতে পারেনি। সময় হলে ঠিকই বুঝে যাবে। তাসির এটা ভেবেই খুব খুশি যে শেষমেশ কেউ তো এলো আদিত্যের জীবনে, যে ওর জীবনটা রঙিন করে তুলতে পারবে। আবির বলল, তার মানে এখন থেকে নূর রোজ তোকে চুমু দিবে? বাহ, তুই তো দেখছি ইমরান হাশমিকেও হার মানাবি। হা হা করে হেসে বলল। আদিত্যের অগ্নি দৃষ্টিতে তাকানো দেখে আবিরের হাসা বন্ধ হয়ে গেল। ও একটু সোজা হয়ে বসে বলল, আরে শিওর ভাই, তুই সত্যিই নূরকে পছন্দ করিস না? আদিত্য বলে উঠল,
একবার বললাম শুনলি না? তুই জানিস না আমি কথা রিপিট করা পছন্দ করি না। আবির বেঞ্চের পেছনের দিকে কাত হয়ে হাত দুটো দুই দিকে ছাড়িয়ে আয়েসি ভঙ্গিতে বসে বলল, তোর কথা তুই জানিস, তবে আমার তো পছন্দ হয়ে গেছে। আর শুধু পছন্দ না, একদম সেই লেভেলের ভালো লেগেছে। আদিত্য আর তাসির দুজনে ভ্রুকুচকে তাকালো আবিরের দিকে। আবির আবার বলল, মেয়েটা দেখতে কি কিউট, একদম শ্রদ্ধা কাপুরের মতো লাগে। আদিত্যের খুবই বিরক্তি আর অস্বস্তি লাগা শুরু করে দিল। তাহলে কি আবির নূরকে পছন্দ করে? আবির আবারও বলে উঠল, আমি তো ডিসাইড করে ফেলেছি, কাল পরশুই ওকে প্রপোজ করে ফেলব। আদিত্য এবার চরম রাগ লাগতে শুরু করলো আবিরের ওপর, কিন্তু কেন লাগছে ও নিজেই বুঝতে পারছে না। তাসির এবার আবিরকে একটা ধমক দিয়ে বলল, এই তুই কি পাগল হয়ে গেছিস? কি আবল তাবল বলছিস এসব? কেন? আমি আবার কি করলাম? যা সত্যি তাই বললাম। সত্যি মানে? তুই নূরকে কিভাবে পছন্দ করতে পারিস তুই না? আবির এবার চমকে তাকায় ওদের দিকে। হোয়াট? কি বলছিস এসব? আমি নূরকে কেন পছন্দ করতে যাব? আদিত্য এবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আবিরের দিকে। আবির বলল, নূর তো আমার ভাই, বোনের মতো। আরে আমি তো ওর কিউট বান্ধবী তানির কথা বলছি। মেয়েটাকে আমার সত্যিই ভালো লেগেছে। আদিত্য যেন হাঁপ ছেড়ে বাঁচল। এক মুহূর্তের জন্য ওর কি হয়ে গিয়েছিল ও নিজেই বুঝতে পারছে না। নিজের চিন্তাভাবনার ওপর ও নিজেই চরম অবাক হচ্ছে। মনে হচ্ছে আজকে অবাক দিবস। নূর সেই যে দৌড় দিয়েছে, আর এক সেকেন্ডও দাঁড়ানি ক্যাম্পাসে, সোজা বাসায় চলে এসেছে। ভয়ে গলা শুকিয়ে গেছে। নূর টেবিলের থেকে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলল। এখন একটু বেটার ফিল করছে। প্রতিদিন কিভাবে করবে এটা তাই ভাবছে নূর। বিকাল 4টা। নূর বাসার সব কাজ শেষ করে রুমে এলো। নূরের রুমের সাথে ছোট্ট একটা বেলকনি আছে। নূর সেখানে গেল। বেলকনিতে একটা বেলি ফুল গাছ আছে। এই গাছটা নূরের দাদির হাতের, তাই নূর গাছটাকে অনেক যত্ন করে। এই গাছটার কাছে আসলেই ওর মনটা ভালো হয়ে যায়। বেলি ফুলের গন্ধে ওর মনটা ভরে যায়। নূর গাছের ফুলগুলোতে হাত বোলাতে থাকে। একটা ফুল নিয়ে কানে গুঁজে দিল। নূর রোজ একটা করে ফুল নিয়ে ওর চুলে গুঁজে দেয়, যাতে ফুলের গন্ধটা সবসময় ওর কাছে থাকে। নূর গাছের দিকে তাকিয়ে থাকতে থাকতে আজকের ঘটনা ভাবতে থাকে। ও ভেবে পাচ্ছে না কি হচ্ছে ওর সাথে এসব। এই কোন মুসিবতে পড়ে গেল? রোজ রোজ এই কাজটা কিভাবে করবে ও? ভাবতে ভাবতে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রাত 7:30। নূর মাত্রই রাতে রান্নাবান্না শেষ করে রুমে এসেছে। হঠাৎ বাসার কলিং বেলটা বেজে উঠল। নূর রুম থেকে বের হওয়ার আগেই কে যেন দরজাটা খুলে দিল। নূর ওর রুমের দরজার কাছে আসতে পা জোড়া থেমে গেল। ওর বাবার কণ্ঠ শুনি। তার মানে ওর বাবা এসেছে। এখন তো আর নিচে যাওয়া যাবে না। নূর দরজার আড়ালে দাঁড়িয়ে দরজাটি একটু খুলে মাথাটা হালকা বের করে ওর বাবাকে দেখল। কতদিন পর দেখছে ওর বাবাকে। সবার সাথে কি সুন্দর হাসি খুশিভাবে কথা বলছি, অথচ আমি সামনে গেলেই সবার হাসি উড়ে যাবে। সবার গলার কাটা আমি, যা না ওরা গিলতে পারে না ফেলতে পারে। এসব ভেবে নূরের চোখের কোণ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আর দাঁড়িয়ে থাকতে পারে না নূর। তাড়াতাড়ি করে রুমের ভিতরে চলে আসে। বালিশের নিচ থেকে ওর মায়ের ছবিটা বের করে খাটের উপর বসে পড়ে। নূর ওর মায়ের ছবির দিকে তাকিয়ে থেকে বলল, আমাকে একা রেখে কেন চলে গেলে মা? আমাকেও সাথে কেন নিয়ে গেলে না? আমার যে নিষ্ঠুর পৃথিবীতে কেউ নেই, কেউ ভালোবাসে না আমাকে, জানো মা। ছোট মার কথা আর মারেরও অতটা খারাপ লাগে না যতটা খারাপ বাবার অবহেলা লাগে। আমাকে দেখলেই তার রাগ লাগে। এজন্যই তো যতক্ষণ বাবা বাসায় থাকে ততক্ষণ আমি তার সামনেই যাই না। নূর ওর মায়ের ছবিটা বুকে জড়িয়ে শুয়ে থেকে নীরবে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে ওভাবে একসময় ঘুমিয়ে পড়ল। অফিস থেকে আসতে আজ একটু দেরি হয়ে গেছে আদিত্যের। গাড়ি পার্ক করে লিফটের সামনে এসে দাঁড়ালো। আদিত্যের আশেপাশে মেয়েগুলো হা করে গিলছে আদিত্যকে। আদিত্য চরম বিরক্ত এদের ওপর। ও বুঝতে পারে না রোজ আদিত্য যখনই লিফটের সামনে আসে তখনই এই মেয়েগুলো কোথা থেকে উদয় হয়। লিফট খুলতে আদিত্য ঢুকে পড়ে, সাথে সাথে মেয়েগুলোও ঢুকে যায়। আদিত্য মাঝখানে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, আর মেয়েগুলো আদিত্যের চারপাশে ঘিরে দাঁড়িয়ে থেকে আদিত্যকে দেখতে থাকে। একটু পরে লিফট খুলতে আদিত্য কোনো দিকে না তাকিয়ে সোজা বেরিয়ে যায়। আদিত্য বেরিয়ে যেতে মেয়েগুলো একজন আরেকজনের ঘাড়ে মাথা এলিয়ে হাই হতাশ করতে থাকে। হায়, একটা মানুষ এত গুড লুকিং কীভাবে হতে পারে? আদিত্য নিজের ফ্ল্যাটে এসে লক খুলে ভেতরে ঢুকে। আজ একটা ডিনার মিটিং থাকায় বাইরেই খেয়ে এসেছে। আদিত্য ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। চোখ দুটো বন্ধ করতে আবার নূরের চেহারাটা ভেসে ওঠে।
তবে আজ আর অস্থির লাগছে না, বরং কেমন শান্তি শান্তি লাগছে। মনের ভেতর এক তীব্র ভালো লাগা কাজ করছে। আদিত্য চোখ বন্ধ করে নূরের সাথে কাটানো মুহূর্ত মনে করছে আর মুচকি হাসছে। নূরের চেহারা দেখতে দেখতেই একসময় ঘুমিয়ে পড়ে। নূর কাক ডাকা ভরে উঠে সব কাজ শেষ করে ফেলে, যাতে ওর বাবার সামনে না পড়তে হয়। তাই বেলা ওঠার আগেই সব কাজ শেষ করে নিজের রুমে চলে যায়, আর বের হয় না। ভার্সিটির সময় হয়ে আসলে নূর রেডি হয়ে অপেক্ষা করতে থাকে। যখন দেখে বসার ঘরে কেউ নেই, এই সুযোগে নূর আস্তে করে বেরিয়ে যায়। রাস্তায় বেরিয়ে নূর মনমরা হয়ে ভাবে, কি জীবন আমার! আজ নিজের ঘর থেকেই চোরের মতো পালাতে হচ্ছে। রাতে কান্না করে না খেয়ে ঘুমিয়ে পড়েছিল, আবার সকালেও না খেয়ে চলে আসার জন্য মাথার ভেতর কেমন যেন ঘুরছে নূরের। ভার্সিটি পৌঁছিয়ে নূর দেখে তানি মাঠের পাশে একটা গাছের নিচে বসে আছে। নূর এগিয়ে গিয়ে তানির পাশে বসে। নূরকে দেখে তানি রাগী কণ্ঠে বলল, এই তুই কাল ওভাবে দৌড়ে চলে গেলি কেন? আমি কত ডাকলাম, শুনলিই না? জানিস আমার কত চিন্তা হচ্ছিল। বাসায় যেয়ে ফোন দিলাম, ফোনটাও বন্ধ পেলাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল তানি। নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সরি, ফোনে মনে হয় চার্জ ছিল না, আমি খেয়াল করিনি। তানি চিন্তিত হয়ে বলল, এই কি হয়েছে তোর বলতো? মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? খাওয়া দাওয়া করিসনি? আর চোখটাও ফুলে লাল হয়ে গেছে। এই তুই কি আবার কান্না করেছিস? নূর তানির দিকে তাকিয়ে রইল। মেয়েটা আমার সব কিছু কীভাবে বুঝে যায়? তানি আবার বলল, কী রে, বল কি হয়েছে? ওই মহিলা আবার কিছু করেছে তোর সাথে? নূর ম্লান হেসে বলল, আরে না না, কেউ কিছুই বলেনি। তুই শুধু শুধু চিন্তা করছিস। আসলে রাতে ভালো করে ঘুম হয়নি তো, তাই হয়তো এমন দেখাচ্ছে। ঠিক আছে, এখন বলতো কাল কি হয়েছিল? আর তুই আদিত্য ভাইয়াকে কাল আবারও চুমি দিলি কেন? নূর তানিকে সব খুলে বলল। সব শুনে তানি উত্তেজিত হয়ে বলল, কি তুই সত্যি বলছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তার মানে যার জন্য সব মেয়েরা পাগল, সেই সাদমান সাহারিয়ার আদিত্য কিনা একটা মেয়ের কাছ থেকে চুমু চাইছে? এর অর্থ কী হয় তুই বুঝতে পারছিস? নূর কনফিউজ হয়ে মাথা নাড়ায়। মানে সে বোঝেনি। আরে গাধি, মানে হলো আদিত্য ভাই তোকে পছন্দ করে ফেলেছে। নূর চমকে গিয়ে চোখ বড় বড় করে তাকালো তানির দিকে। তারপর বলল, কি বলছিস এসব? পাগল হয়ে গেছিস? এমন কিছুই না। কোথায় উনি আর কোথায় আমি? ওনার মতো মানুষ আমার মতো সামান্য মেয়েকে কেন পছন্দ করতে যাবে? উনি শুধু শাস্তি দেওয়ার জন্য এসব বলেছেন, আর কিছুই না। তুই যত যাই বলিস না কেন, জেন কসম, আমি শিওর যে ভাইয়া তোকে পছন্দ করে। নূর একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, যাকে নিজের পরিবারের মানুষই পছন্দ করে না, তাকে অন্য কেউ কী পছন্দ করবে? তানি নরম সুরে বলল, সবসময় নিজেকে এত ছোট ভাবিস কেন? তুই কোনো দিক দিয়ে কারো থেকে কম না, বুঝেছিস? আর আমি তো তোকে আগেই বলেছি না যে দেখবি একদিন না একদিন কেউ তোর জীবনে আসবে, যে তোকে এই নরক থেকে বের করে নিয়ে যাবে। হয়তো সেদিন বেশি দূরে নেই। কথাটা বলে তানি নূরকে চোখের ইশারা সামনে তাকাতে বলল। নূর তানির ইশারা সামনে তাকাতেই দেখল আদিত্য এইমাত্র গেট দিয়ে ঢুকলো। ফোনে কথা বলতে বলতে সামনে এগোচ্ছে। নূর এই প্রথম আদিত্যকে ভালো করে খেয়াল করলো। ছেলেটা দেখতে অসম্ভব সুন্দর, একদম গ্রিক দেবতাদের মতো, ফরেনারদের মতো ধবধবে ফর্সা। কালো টি শার্ট আর ব্লু জিন্স পরেছে, চোখে ব্ল্যাক সানগ্লাস, সিল্কি লম্বা চুলগুলো কপাল থেকে কান পর্যন্ত পড়ে আছে। দেখতে কোনো হলিউডের হিরোর মতো লাগছে। নূর যখন আদিত্যের সামনে থাকে তখন ভয়ে কখনো ওর দিকে তাকাতেই পারে না। আজ দূরে আছে তাই ভালো করে দেখতে পাচ্ছে। নূর খেয়াল করলো শুধু ও না, ভার্সিটির সব মেয়েরা হা করে তাকিয়ে আছে আদিত্যের দিকে। নূর মনে মনে ভাবছে, এই তানিটাও না পাগল, কি না কি ভেবে বসে আছে। এমন একটা রাজকুমারের মতো ছেলে যার জন্য সব মেয়েরা হা করে বসে আছে, সে আমাকে কেন পছন্দ করতে যাবে? হঠাৎ তানির কথায় নূর ভাবনা থেকে বেরিয়ে এলো। কী রে, তুই তো দেখি হারিয়ে গেলি, দুষ্টু হেসে বলল তানি। নূর আমতা আমতা করে বলল, এমন কিছুই না, আমি তো এমনিই দেখছিলাম। আদিত্য ফোন রেখে পাশে তাকাতে কিছুটা দূরে ওদের দেখতে পেল। আদিত্য এগিয়ে যেতে লাগলো ওদের দিকে। হঠাৎ দেখলো তানি কিসের জন্য একটা ছোট্ট প্যাকেট নূরের দিকে এগিয়ে দিচ্ছে। প্যাকেটটা দেখে নূরের চেহারায় কেমন যেন খুশির চমক দেখা গেল। আদিত্য ভ্রুকুচকে তাকিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালো। নূর আর তানি খেয়াল করেনি যে আদিত্য এদিকে আসছে। আদিত্য হঠাৎ ওদের সামনে আসায় নূর চমকে যায়, মাথা নিচু করে ফেলল। তানি আদিত্যকে দেখে খুশি হয়ে বলল, গুড মর্নিং ভাইয়া, কেমন আছেন? আদিত্য আরও চোখে নূরের দিকে তাকিয়ে বলল,
আই এম ফাইন। তোমরা কেমন আছো? তানি হাসি মুখে বলল, আমরাও ভালো আছি। তো তোমাদের ক্লাস নিয়ে এখানে কি করছো? এই তো ভাইয়া, এক্ষুনি যাব। আদিত্য একটু গলা খাকারি দিয়ে তুস্ততভাবে তানিকে জিজ্ঞেস করলো, বাই দ্য ওয়ে, তুমি ওকে কি দিলে এইমাত্র? ও ওটা ওটা তো আমের চাটনির প্যাকেট। আসলে নূরের খুব পছন্দ ওটা, তাই আমি মাঝে মাঝে নিয়ে আসি ওর জন্য। আদিত্য অবাক হয়ে তাকালো নূরের দিকে। সামান্য চাটনি পেয়ে এত খুশি? মনে মনে হেসে ভাবল, মেয়েটা সত্যিই একটা পিচি। তারপর বলল, ওকে দেন বাই, ক্লাসে যাও তোমরা। দুইজনে মাথা ঝাঁকিয়ে সায় দিল। আদিত্য এবার নূরকে বলল, ক্লাস শেষে সময় মতো চলে আসবে কিন্তু। লেট করা আমি পছন্দ করি না, বলেই চলে গেল আদিত্য। নূর আর তানিও ক্লাসে চলে গেল। ক্লাস শেষে নূর আর তানি বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে নূর দ্বিধায় পড়ে গেল। এখন কি করবে ও? উনি তো ক্লাস শেষে যেতে বলেছে। তানি নূরের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, কী রে, কী এত ভাবছিস? ভাবছি এখন কি করব। যাব কি যাব না। ওনার সামনে যেতে আমার কেমন যেন ভয় লাগে। আরে ভয়ের কিছুই নেই। উনি কোনো ভাগ ভাল্লুক না যে তোকে খেয়ে ফেলবে। এত না ভেবে চল, আমিও তোর সাথে যাচ্ছি। দুজন কালকের ওই জায়গায় গিয়ে দেখলো আজও আবির আর তাসির দাঁড়িয়ে আছে। আবির তানির দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, হাই কিউটি। তানিও মুচকে এসে বলল, হ্যালো। তাসির নূরকে বলল, কেমন আছো নূর? নূর আস্তে করে বলল, জি ভালো। ওকে যাও তাহলে, আদি ওখানেই আছে। নূর মাথা ঝাঁকিয়ে সামনে যাওয়ার জন্য পা বাড়ালো। আদিত্য বসে বসে ভাবছি, কি দিন এসে গেল তোর আদি। যেখানে আমার জন্য বড় বড় মন্ত্রী মিনিস্টার অপেক্ষা করে, সেখানে কিনা আমি একটা মেয়ের জন্য এভাবে বসে অপেক্ষা করছি। ব্যাপারটা সত্যি হাস্যকর। জানি না কি হয়ে গেছে আমার। কারোর পায়ের শব্দে আদিত্যের ভাবনায় ছেদ পড়ে। মাথা উঁচু করে দেখে নূর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদিত্য বলল, সিট। নূর দ্বিধাদ্বন্দ্ব করতে করতে বসে পড়ল। নূর বসতে আবারও সেই মিষ্টি বেলি ফুলের ঘ্রাণটা আদিত্যের নাকে এসে লাগলো। আদিত্য চোখ বন্ধ করে ঘ্রাণটা অনুভব করতে লাগলো। ঘ্রাণটা একদম পাগল করা, নেশা ধরানো। আদিত্যের রোম রোমে যেন নেশা ধরে যাচ্ছে। কিছুক্ষণ পর আদিত্য চোখ খুলে নূরের দিকে তাকালো। মেয়েটা মাথা নিচু করে বসে আছে। আদিত্য বলে উঠল, সবসময় এত মাথা নিচু করে থাকো কেন? ঘাড় ব্যথা করে না? এরকম করে থাকলে তো একসময় কুঁজো হয়ে যাবে। এমন আজব কথা শুনে নূর এক ঝটকায় মাথা তুলে আদিত্যের দিকে তাকিয়ে বলল, জি। এটাই তো চাইছিল আদিত্য। এই জন্য এইসব আবল তাবল কথা বলছে ও, যাতে নূর মুখটা উপরে তোলে, আরও নূরের মুখখানা ভালোভাবে দেখতে পারে। আদিত্য নূরের দিকে তাকাতেই ওর বুকের ভিতর কেমন ধক করে উঠল। মেয়েটার চেহারা কেমন শুকনো ফ্যাকাশে হয়ে আছে। চোখ দুটো কেমন ফোলা ফোলা লাগছে। মুখটাতে হাজারো বিষাদের ছাপ। আচ্ছা, মেয়েটার জীবনে কি কোনো কষ্ট আছে? এমন একটা নিষ্পাপ মেয়েকে কে এত কষ্ট দিতে পারে? আদিত্যের ভীষণ জানতে ইচ্ছে করছে নূরের সম্পর্কে, কিন্তু কারো পার্সোনাল ব্যাপারে তো আর এভাবে হুট করে জিজ্ঞেস করা যায় না। চোখ দেখে মনে হচ্ছে মেয়েটা সকাল থেকে কিছুই খায়নি। কথাটা ভাবতেই আদিত্য সাথে সাথে ফোনটা বের করে আবিরকে ফোন দিয়ে কিছু খাবার আনতে বলে। ফোন রেখে আদিত্য আবার নূরের দিকে তাকায়। নূর আর তাকিয়ে থাকতে পারে না। আদিত্যর ওই চাহনির সামনে সে টিকতে পারে না। আবারও মাথা নিচু করে ফেলল নূর। আদিত্য সিচুয়েশন স্বাভাবিক করার জন্য বলে, রিল্যাক্স, এত ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাকে খেয়ে ফেলবো না। এখন যেহেতু আমাদের রোজই দেখা করতে হবে, তাই আমাদের একটু কমফোর্টেবল হওয়াও দরকার। আর তার জন্য আমাদের কথা বলা দরকার। তুমি চাইলে আমরা বন্ধু হতে পারি। নূর বিস্ময় নিয়ে আদিত্যের দিকে তাকিয়ে বলল, বন্ধু? হ্যাঁ বন্ধু। আমাদের ভেতর বন্ধুত্ব হয়ে গেলে তখন আর দুজনের কারোরই আনেজি লাগবে না। তো কি বলো? নূর আমতা আমতা করে বলল, ঠিক আছে, আমি চেষ্টা করব। নূরের কথায় আদিত্য খুশি হয়ে বলল, ঠিক আছে তাহলে। তোমার নাম তো আমি জানি, আর আমার নাম হয়তো শুনেছ, তাও বলছি, আমি সাদমান শাহরিয়ার আদিত্য। ওদের কথার মাঝে আবির চলে এলো, হাতে একটা খাবার প্যাকেট। আদিত্যের দিকে তাকিয়ে বলল, ভাই তোর খাবার। আর তুই কবে থেকে এসব খাবার খাওয়া শুরু করলি? তুই তো এসব খাস না। আগে খাইনি তো কি হয়েছে, এখন খাবো, তোর সমস্যা কোথায়? তুই যা এখান থেকে। আবির বাঁকা হাসি দিয়ে চলে এলো ওখান থেকে। আদিত্য প্যাকেট থেকে একটা চিকেন স্যান্ডউইচ বের করলো। নূর আরও চোখে তাকিয়ে ভাবছে, লোকটা কি এখন খেতে বসবে নাকি? ক্ষুধা তো আমারও লেগেছে, কাল রাত থেকে না খেয়ে আছি। মাথাটাও কেমন ঘুরছে। ছি ছি, নূর, অন্য কারোর খাবার দেখে লোভ করেছিস? লজ্জা করে না তোর? নূর মাথাটা ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আদিত্য একটু স্যান্ডউইচ নূরের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নাও।
আদিত্যের কথা নূর অবাক হয়ে একবার আদিত্যের দিকে, আরেকবার ওর হাতে থাকা স্যান্ডউইচের দিকে তাকালো। উনি কি এসব আমার জন্য এনেছেন? না না, এভাবে কারোর কাছ থেকে খাবার নেওয়া ভালো দেখায় না। মনে মনে এসব ভেবে নূর বলল, না না, আমার খিদে নেই, আপনি খান। আদিত্য বুঝতে পারল যে নূর ইতস্তত বোধ করছে, তাই গম্ভীর সুরে বলল, আমি তোমাকে জিজ্ঞেস করিনি, খেতে বলেছি, খাও। আসলে আমার খুব খিদে লেগেছে, আর একা একা খেতে আমার ভালো লাগে না, তাই তুমিও খাবে আমার সাথে। আমরা তো এখন বন্ধু হতে চলেছি, তাই একসাথে খেতেই পারি, তাই না? নূর আর না করতে পারে না, এমনিতেও ওর ক্ষুধা লেগেছে, তাই ও স্যান্ডউইচটা নিয়ে নিল। আদিত্য যেন হাঁপ ছেড়ে বাঁচল। ওর মনে হচ্ছে ও কোনো ছোট বাচ্চাকে খাওয়ানোর জন্য আবল তাবল গল্প শোনাচ্ছে। নূর মাথা নিচু করে খাচ্ছে, কিন্তু আদিত্য পড়েছে বিপাকে। ও কিভাবে খাবে? আবির ঠিকই বলেছে, ও আগে কখনো এসব খাবার খায়নি। আসলে ওর এসব খাবার পছন্দ না, কিন্তু নূরের সামনে না খেলে নূর সন্দেহ করবে, তাই অনিচ্ছা সত্ত্বেও চোখ মুখ কুঁচকে স্যান্ডউইচটা মুখে দিল। মনে হচ্ছে মুখের ভেতর কেউ নিম আর করলা একসাথে মিক্স করে ঢেলে দিয়েছে। কোনো রকমে খাবারটা গিলল আদিত্য। মনে মনে ভাবছে, কী দিন এসে গেল তোর আদি। একটা মেয়ের জন্য এতগুলো মিথ্যা কথা বললি, আবার জীবনে যা খাসনি তাও খেলি। বাহ, কি উন্নতি হয়েছে তোর। খাওয়া শেষে নূর বসে কাচুমাচু করতে লাগলো। এখন ওকে চুমু দিতে হবে। আদিত্য বলল, ঠিক আছে, তাহলে আজকেরটা দিয়ে দাও। আদিত্য চোখ বন্ধ করে নিল। নূর কিছু সময় পর চোখ বন্ধ করে আদিত্যের গালে চুমু দিয়েই কালকের মতো আবারও দৌড় দিয়ে ওখান থেকে ফুরুত হয়ে গেল। আদিত্য আবারও হারিয়ে গেল সে ভালো লাগার অনুভূতিতে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। এই 1 সপ্তাহে নূর আর আদিত্যের ভেতরের জড়তাটা অনেকখানি কমে গেছে। নূর আর আগের মতো আদিত্যকে ভয় পায় না। এখন ওদের মাঝে টুকটাক কথাও হয়। নূরেরও কোথাও না কোথাও ভালো লাগে আদিত্যের সাথে সময় কাটাতে। তবে নূরের লজ্জাটা এখনও এক বিন্দুও কমেনি। এখনও রোজ আদিত্যকে চুমু দেওয়ার পর দৌড় দেয়। আর আদিত্য যতদিন যাচ্ছে ততই বেশি নূরের নেশে আসক্ত হয়ে যাচ্ছে। ওর অনুভূতিগুলো তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যেটা আবির আর তাসির স্পষ্ট বুঝতে পারছে, কারণ আজকাল আদিত্যের চোখে মুখে আলাদা একটা চমক দেখতে পায়। আদিত্য নিজেও কিছুটা বুঝতে পারছে ওর অনুভূতিগুলো, তবে ও এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছতে চায় না। হতে পারে এটা ক্ষণিকের মোহ, সময়ের সাথে মোহটাও কেটে গেল, তখন তো মেয়েটা কষ্ট পাবে, তাই ও আরও কিছুদিন সময় নিয়ে বুঝতে চায়। রাত 8:30। নূর টেবিলে বসে পড়ছিল, হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। অনেকক্ষণ বাজার পরও কেউ যখন খুলছিল না, অজ্ঞতা নূর উঠে গেল দরজা খুলতে। দরজা খুলে দেখল নূরের চাচা এসেছে। নূর ওর চাচাকে দেখে মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো, তোর কি খবর মা? আমিও ভালো আছি। আসেন, ভিতরে আসেন। নূরের চাচা ভেতরে এসে বসে বলল, ভাইয়া বাসায় নেই? নূর মুখটা ছোট করে বলল, না বাবা তো বাসায় নেই, কালকেই চলে গেছে। নূরের চাচা ছোট্ট করে বলল, ও তা তোর পড়াশোনা কেমন চলছে? নতুন জায়গায় কোনো সমস্যা হচ্ছে না তো? না চাচা, কোনো সমস্যা নেই, সব ঠিক চলছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে বলিস কেমন? তারপর নূরের চাচা কিছু টাকা বের করে নূরের হাতে দিয়ে বলল, টাকাটা রাখ। নূর ইতস্ততভাবে বলল, না না চাচা, লাগবে না, আপনি আগের বার যে টাকা দিয়েছিলেন ওটা দিয়েই চলবে। আরে নিতে বলেছি নি। এত কথা বলিস কেন? আমি ভালো করেই জানি তুই কখনো নিজের থেকে চাইবি না, তাই আমিই দিয়ে যাই, যখন লাগবে খরচ করবি। নূর আর না করতে পারে না, টাকাটা হাতে নেয়। আরও কিছুক্ষণ টুকটাক কথা বলার পর নূরের চাচা চলে যায়। এদিকে নূরের সৎমা দূর থেকে এসব দেখছে আর রাগে ফুঁসছে। সে কত চেষ্টা করছে নূরের পড়ালেখা বন্ধ করানোর জন্য, আর এই লোক কিনা এসে আরও টাকা দিয়ে আধিক্যতা দেখাচ্ছে। নূর ওর চাচাকে বিদায় দিয়ে সামনে তাকাতেই দেখল রুবিনা বেগম কোমরে হাত দিয়ে রাগে মুখ করে দাঁড়িয়ে আছে। নূর ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে ছোটো মা, কিছু বলবে? রুবিনা বেগম তাচ্ছিলের হাসি দিয়ে বলল, ভালোই তো ফাঁসিয়েছিস। তা কি দেখিয়ে ফাঁসালি? নিশ্চয়ই নিজের রূপ দেখিয়ে। নূর বুঝতে না পেরে বলল, মানে কি বলছো এসব? কি ফাঁসানোর কথা বলছো? ভাবটা তো এমন ধরেছিস যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানিস না, অথচ তলে তলে নিজের রূপের ফরিয়াদ করে বেড়াচ্ছিস। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? যাকে তার বাবাই দু চোখে বিষ মনে করে, সেখানে তোর চাচাকে কি এমন দেখালি যে তোর জন্য এত পাগল, আবার টাকাও দেয় দেখি। ছি ছি, শেষে কিনা নিজের চাচাকেই রূপের জালে ফাঁসালি। এমন নিকৃষ্ট জঘন্য কথা শুনে নূরের সারা শরীর ঘৃণায় রিরি করতে শুরু করলো। মনে হচ্ছে কেউ যেন কানের ভেতরে গরম গরম তেল ঢেলে দিয়েছে। এমন জঘন্য কথা শুনে নূরের মরে যেতে ইচ্ছে করছে। নূর আর সহ্য করতে না পেরে চেঁচিয়ে বলল, ছোটো মা,
এরকম জঘন্য কথা কিভাবে বলতে পারলে তুমি? উনি আমার চাচা, আমার বাবার মতো। আর তুমি এমন একটা নিকৃষ্ট কথা বলতে একবারও তোমার বিবেকে বাঁধল না? রুবিনা বেগম ফুঁসে উঠে বলল, একদম চাচাবি না। চোরের মায়ের আবার বড় গলা। ভেঙচি কেটে চলে গেলেন রুবিনা বেগম। নূর যেন নড়ার শক্তিও পাচ্ছে না। এমন একটা কথাও কিছুতেই হজম করতে পারছে না। গা গুলিয়ে আসছে ওর। নূর মুখের ওপর হাত চেপে কোনো রকমে নিজের রুমে দৌড়ালো। বাথরুমে যেয়ে বেসিনে গড়গড় করে বমি করে দিল নূর। তারপর বাথরুমের দেয়ালে পিঠ ঘেঁষতে ঘেঁষতে নিচে ফ্লোরে বসে পড়ল। নূরের কানে শুধু বারবার ওই কথাগুলো ভেসে আসছে। নূর দুই কানে দুই হাত দিয়ে চেপে ধরল। তারপর জোরে জোরে কান্না করতে লাগলো। এমন একটা কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? কান্না করতে করতে বলল নূর। নূর বসে আছে কৃষ্ণচূড়া গাছের নিচে ওই ব্রেঞ্চটার ওপর, যেখানে ও রোজ আদিত্যের সাথে দেখা করে। নূরের মনটা খুবই খারাপ। কালকের ওই জঘন্য কথাগুলো ও এখনও ভুলতে পারছে না। রাতে কান্না করতে করতে বাথরুমে ঘুমিয়ে পড়েছিল। ভোরবেলা উঠে বাসার সব কাজ শেষ করে না খেয়ে চলে আসে। আজ তানিও আসেনি, তাই মনটা আরও খারাপ হয়ে যায়। একটা ক্লাস করে এখানে এসে বসে পড়ে। জায়গাটা ওর কাছে ভালো লাগে। একদম নিরিবিলি নির্জন পরিবেশ। চারদিকে গাছগাছালির ছায়া আর মৃদু বাতাসে মনটা জুড়িয়ে দেয়। বেঞ্চের উপর পা দুটো উঠিয়ে হাঁটু ভাঁজ করে হাত দুটো দিয়ে হাঁটু জুড়িয়ে হাঁটুর উপর থুতনি রেখে সামনের ঝিলের পানির দিকে চেয়ে বসে আছে নূর। যথাসময় আদিত্য আসে। পেছন থেকে নূরকে দেখে একটু অবাক হয়। আদিত্য ভাবে ও আজকে লেট করেছে নাকি। তারপর হাত ঘড়ির দিকে তাকায়। না, টাইম তো ঠিকই আছে। তার মানে নূর আজকে আমার আগেই চলে এসেছে। কথাটা ভাবতেই আদিত্যের মনে মনে খুব খুশি লাগে। ও মুচকি হেসে এগিয়ে যাচ্ছে নূরের দিকে। আদিত্য দেখে নূর একধানে পানির দিকে তাকিয়ে আছে। ও নূরকে বুঝতে না দিয়ে আস্তে করে ওর পাশে বসে। আদিত্যের গলা খাকারি দেওয়ায় নূরের ধ্যান ভাঙে। নূর চমকে তাকায় আদিত্যের পানে। নূর তাকাতেই আদিত্যের হাসি মুখটা ধীরে ধীরে চুপসে যায়। বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। আদিত্য দেখে নূরের চেহারাটা কেমন বিবর্ণ হয়ে আছে। চোখ মুখ ফুলে লাল হয়ে বেহাল অবস্থা। কি হয়েছে মেয়েটার, এমন দেখাচ্ছে কেন? আদিত্য উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, হেই, কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন? কেউ কিছু বলেছে? আমাকে বলো, শুধু একবার নাম বলো, দেখো আমি কি হাল করি। নূর অবাক হয়ে চেয়ে আছে আদিত্যের দিকে। উনি আমাকে নিয়ে এত চিন্তা করছে কেন? আর ওনাকে বলবই বা কি? নিজের পরিবারের জঘন্য সত্যটা ওনাকে কীভাবে বলবো? শুধু শুধু ওনাকে বলে কি হবে? সবই আমার ভাগ্য। নূরের চুপ থাকা দেখে আদিত্যের আরও চিন্তা হতে থাকে। ও আবার বলে, কি হলো বলো, টেল মি ড্যামিট। নূর জোরপূর্বক হাসি দিয়ে বলল, আরে কিছুই হয়নি। কেউ কিছু বলেনি। আসলে রাতে ভালো করে ঘুম হয়নি তো, তাই হয়তো এমন দেখাচ্ছে, আর কিছুই না। আদিত্য ভ্রু কুঁচকে তাকালো। নূরের কথা ওর বিশ্বাস হচ্ছে না। কিছু একটা প্রবলেম তো আছেই নূরের জীবনে। আদিত্য সেটা ভালোই বুঝতে পারছে। কিন্তু নূর যে নিজে থেকে কিছু বলবে না সেটাও বুঝতে পারছে আদিত্য। কিভাবে জানা যায় নূরের ব্যাপারে, সেটাই ভাবছে আদিত্য। তানি হয়তো ওর সম্পর্কে বলতে পারবে, কিন্তু তানিকে কিছু জিজ্ঞেস করলে আবার কি না ভাবে কে জানে। কোনো না কোনো উপায় তো বের করতেই হবে। আদিত্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার নূরের দিকে তাকালো। মেয়েটা কেমন মনমরা হয়ে থাকে সব সময়। কখনো প্রাণ খুলে হাসতে দেখিনি ওকে। না জানি হাসলে ওকে কেমন লাগতো দেখতে। কথাটা ভাবতেই আদিত্যর খুব ইচ্ছে হয় নূরকে হাসতে দেখার। নিজের ইচ্ছের ওপর নিজেই অবাক হয় আদিত্য। ও নিজে শেষ কবে হেসেছে তাই মনে নেই, অথচ আজ অন্য কাউকে হাসাতে চাইছে। আদিত্য ভাবছে কি করে হাসাবে নূরকে। কোনো জোকস বলবো? কিন্তু আমি তো কোনো জোকস বলতে পারি না। আবির ভালো কমেডি করতে পারে, ওকে ডাক দিই। আবার ভাবে, না না, ওকে কেন ডাকবো? আমি হাসাবো নূরকে। কি এমন কঠিন কাজ? এত বড় বড় বিজনেস ডিল করতে পারলে এটা আর এমন কি? গো ফর ইট আদিত্য, ইউ ক্যান ডু ইট। ইয়েস। আদিত্য মনে মনে নিজেকে এমনভাবে তৈরি করছে যেন কোনো যুদ্ধ জয় করতে যাচ্ছে। কিছু একটা ভেবে আদিত্য নূরকে বলল, জানো আমার বোন আমাকে কি বলে? কি বলে? বলে, ভাইয়া তুমি না বেশি বেশি করে হাঁসের মাংস খাও, তাহলে দেখবা তুমিও সারাদিন হাঁসের মতো প্যাক প্যাক করে হাসবা। নূর একটা ম্লান হাসি দিয়ে আস্তে করে বলল, ও। আদিত্য হতাশ হয়ে গেল। ভাবলো আমার সেন্স অফ হিউমার এত খারাপ, আমি তো জানতামই না। এখন কি করব? আদিত্য আর উপায় না পেয়ে আবিরকে একটা SMS করলো। আবির তাসিরের সাথে কথা বলছিল আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। ফোনে মেসেজ আসায় ফোন বের করে দেখে আদিত্যের মেসেজ। কিছু জোকস ফরওয়ার্ড করতে বলছে। এমন মেসেজ দেখে আবিরের গলার ড্রিঙ্কস আটকে কাশি উঠে গেল। ও অবাকের চরম পর্যায়ে। ও রোবট ভাই যে কখনো এসবের ধারে কাছে যায় না, সে কিনা আজ জোকস ফরওয়ার্ড করতে বলেছে। ওর ভাই প্রেমে পড়ে শেষমেশ কিনা কমেডিয়ান হয়ে গেল।
তারপর আবির কিছু জোকস পাঠিয়ে দিল। আদিত্য জোকসগুলো দেখে নূরকে বলল, একটা মজার জোক শুনবে? বলুন। এক লোক এক জিলাপিওয়ালাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কতদিন হলো জিলাপি বানান? জিলাপিওয়ালা বলল, 15 বছর ধরে বানাই। লোকটা বলল, আপনি 15 বছর ধরে বানান, তাও এখনও জিলাপি সোজা হইল না। নূর এবারও ম্লান হাসল, তবে ওর মন খারাপটা একটু কমেছে। আদিত্য আবারও হতাশ হলো। এভাবে আরও কয়েকটা জোকস বলল, কিন্তু তবুও নূর হাসছে না। আদিত্যের রীতিমতো ঘাম ছুটে গেছে, মনে হচ্ছে বড় কোনো এক্সাম দিচ্ছে। নূর উপরে না হাসলেও ওর মন খারাপটা কেটে গেছে, এখন ওর ভালোই লাগছে। আদিত্য হতাশ হয়ে বসে রইল। আবিরের ওপর ভীষণ রাগ লাগছে ওর। কি ফালতু জোকস পাঠিয়েছে, কোনো কাজই করলো না। হঠাৎ গাছের ওপর থেকে একটা পাখি আদিত্যের মাথায় পটি করে দিল। আদিত্য চোখ মুখ বিকৃত করে বলল, হোয়াট দ্য ফিস, ছি। আদিত্য আর কিছু বলতে পারল না। হঠাৎ ও হাসির শব্দ শুনতে পেল। পাশে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। নূর হাসছে, খিলখিলিয়ে হাসছে। কি সুন্দর সে হাসি! এত সুন্দর করে কেউ কিভাবে হাসে? হাসির সময় নূরের মুক্ত দানার মতো দাঁতগুলো চিকচিক করছে। নূরের হাসির লিনিঝিনি শব্দ যেন আদিত্যের সারা শরীর মন জুড়িয়ে দিচ্ছে। আদিত্যের এখন ওই পাখিটিকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। এমন দৃশ্য দেখার জন্য ও 1000বারও এই কাজটা করতে রাজি। কিছুক্ষণ পর নূর হাসি থামিয়ে নিজের ব্যাগ থেকে টিস্যু বের করে আদিত্যকে দিয়ে বলল, নিন, পরিষ্কার করে নিন। নূরের কথায় আদিত্যের ধ্যান ভাঙল। ও বলল, আমি তো দেখতে পাচ্ছি না, কিভাবে করব? নূর কিছু না ভেবেই বলে উঠল, ঠিক আছে, আমি করে দিচ্ছি। তারপর নূর আদিত্যের কাছে যেয়ে টিস্যু দিয়ে আদিত্যের চুল পরিষ্কার করতে লাগলো। এই প্রথম নূর আদিত্যের এত কাছে। আদিত্যের বুকের ধুকধুকানি 1000 গুণ বেড়ে গেল। নূরের শরীরের সেই মিষ্টি গন্ধটা আদিত্যকে পাগল করে দিচ্ছে। ও চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। একটু পর নূর সরে এসে বলল, হয়ে গেছে। আদিত্য একটা সৌজন্যমূলক হাসি দিল, তারপর রোজকার মতো নূর চুমু দিয়ে চলে গেল।